নমস্কার। আজকের আমার গল্প উচ্চতা। সায়েন্স টেম্পেলে বসে এখনই শেষ করলাম গল্পটা, তাই পড়ার খুব ইচ্ছে হচ্ছে। আজকের গল্প উচ্চতা। উচ্চতায় যতটা ওঠার স্বপ্ন ছিল তারও বেশি উচ্চতা ছুঁয়েছে তুহিনদা। পাঁচটা কান্ট্রির অ্যাম্বাসাডার থেকেছে ও। স্বপ্নকে হাত দিয়ে ছোঁয়ার মতো ব্যাপারটা। ও নিজেই তা বলে বারবার। এ পদগুলি এমনিতে পাওয়া যায় না, কাজ করে দেখাতে হয় তার জন্য। রাত 11টায় আমি ফোন করি, তুহিনদা ফোন তুলে হালকা করে জবাব দেয়, 15 মিনিট পরে করি। করো বলে আমিও রেখে দিই, কিন্তু আর করা হয়ে ওঠে না। কারণ আমিও মেনে নিই ব্যাপারটা, মনটাতে না মানলেও। ছোটোবেলায় আমরা দুজনে এক স্কুলে পড়েছি। তুহিনদা আমার থেকে 1 ক্লাস আগে পড়তো, কিন্তু একই রকম মনের বলে আমরা খুব কাছাকাছি আসি খুব তাড়াতাড়ি। তারপর দুজনের দুরকম জীবন। আমরা দুজনেই একসাথে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস ক্লিয়ার করি। ও ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেয়, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে। তুহিনদার ভিন্ন দেশে ঘোরার খুব ইচ্ছা ছিল ছোটোবেলা থেকেই। আমি বলতাম, তুহিনদা ভিন্ন দেশে ঘোরার জন্য আইএফএস হওয়ার দরকার হয় না, আইএস হলেও ঘুরতে পারবে। কিন্তু মানুষের মনের চাহিদা ভিন্ন ক্ষেত্রে ভিন্ন হয় বলে বেশি জোর করি না আমি কাউকে, তুহিনদাকেও না। তুহিনদার লাস্ট পোস্টিংটা পেরুতে ছিল, সাউথ আমেরিকার এক কোণে। সেখানেই মৌমিতার সাথে ইটালীয়র আলাপ, প্রেম, মেয়ের জেদে তুহিনদা আর করুণা বৌদি অপারা বিয়েটাও হয়ে গেল গত ফাল্গুনে। ছোটো মেয়ে শুভমিতা ডাক্তারি পড়ছে, আবার কমার্স পরেই তার শেষ হবে কোর্সটা, এরকম একটা খবর পেয়েছি শেষ পর্যন্ত। আমরা দুজনে আইএস হওয়ার পরেও রীতিমতো যোগাযোগ রাখতাম নিয়ত। সপ্তাহে 2 দিন কথাও হতো। আমি না ফোন করলে ও না করলে আমি, এই করে ধরে থাকতো সম্পর্কটা। তারপর দৈনন্দিনতার চাপে আর দূরত্বের আধিপত্যে বাঁধনটা ভাঙতে শুরু করেছে বেশ। মাসে 1-8বার হাই হ্যালো হয়, কখনো তাও হয়ে ওঠে না। তুহিনদা প্রথম থেকে খুবই ডেডিকেটেড ছিল নিজের কাজে। পড়াশোনার সাথে সাথে তবলাটাও বাজাতো বেশ। স্কুলের ফাংশনে রুমির সাথে বাজিয়েছিল কয়েকবার, রূপচন্দ্রী। ভেবেছিলাম রুমির সাথেই তুহিনদার বিয়েটা হবে। তুহিনদা তা করেনি। একবার মজা করে বলেছিল, যাকে ভালোবাসা যায় মনে মনে তাকে বিয়ে না করাই ভালো। ভালোবাসাটা নাকি হঠাৎ মাটিতে মিশে নিত্যদিনের একঘেয়েমি হয়ে ওঠে। আমি বলি, তুহিনদা তুমি আবার এত রোমান্টিক হলে কী করে গো, কবে থেকে? ও কানে কানে আমায় বলে, আমি রোমান্টিক চিরকাল, 300-র বেশি প্রেমের কবিতা লিখেছি। আমি তাজ্জব বনে যাই, মুখ চোরা তুহিনদা এত সব প্রেম কবিতা, এতগুলো পড়াশোনা ছেড়ে, ওরে বাপ। রুমি বেশ বলেছিল একবার ক্যান্টিনের আড্ডায়, যারা দেখবি চোখ দিয়ে হাসে তারা বড় রোমান্টিক হয়, মুখ দিয়ে তো সকলেই হাসে। সেই তুহিনদা বাবা মার কথা মতো করুণা বৌদিকেই বিয়ে করেছে। সাইকোলজিতে MA পাস মহিলা, তবে সাইকোলজির বেশিরভাগটাই বোঝেন না তিনি মনে হয়। উনি বলেন, মানুষের মন সবচেয়ে দুর্বোধ্য চিরকাল। ওগুলো নিয়ে বেশি নাড়াঘাটা করলে নিজের জীবনটা দুর্বোধ্য হয়ে ওঠে। সুতরাং সময়ের সাথে মানিয়ে চলাটাই বুদ্ধিমানের কাজ। না মানতে পারো দূরে থাকো, ব্যাস, সিম্পল ফর্মুলা আমার জীবনে। ট্রান্সফারেবল জবের দৌলতে এদেশ ওদেশ ঘুরেছে তুহিনদা, চায়না, জার্মান, জাপান, সব। মেয়েদেরকেও সঙ্গে নিয়ে থেকেছে, কিন্তু মেয়ে দুটোর পড়াশোনার রিদিমটাও ভেঙেছে বেশ। মৌমিতা কেমিস্ট্রি ছেড়ে ল পড়েছে শেষে। ছোটো মেয়ে শুভমিতা বেজিংয়ের মেডিকেল কলেজে ঢুকেছে শেষমেশ। ওখানে অবশ্য 1-1.5 বছর একা থাকতে হয়েছে তুহিনদাকে, ছোটো মেয়েকে ছেড়ে। তুহিনদা আত্মজ আর নিকটজনদের নিকটে থাকতে পছন্দ করে বরাবর। উনি বলে, একটাই জীবন, কাছের লোক যদি কাছে না থাকে তাহলে কাছের লোকের মানেটা কী হলো বুঝি না। এই জন্যই বুঝি সারা পরিবার সাথে বেঁধে নিয়ে চলেও, বাবা মা স্ত্রী মেয়ে সবকে নিয়ে।
এমনকি বাড়ির কোকো আর জিউস ও দুটোকে ছাড়েনি কখনো। আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম। রাজলক্ষ্মীর নিয়মটা আবার আলাদা। জীবনের কোনো বাধা ধরার নিয়ম নেই বলে আমি মেনে নিই, মনে মনে অনেক সময় না মানলেও। তাই দিনের পর দিন কর্মক্ষেত্রে একা থেকেছি পরিবারকে ছেড়ে। ঘটনাচক্রে আর এবার দেখা হয়ে গেল তুহিনদার সাথে একটা অফিসের মিটিংয়ে, মিনিস্ট্রিতে। রাত 10টায় ফোন করলে কথা হয় আজকাল, বলে না আর 15 মিনিট পরে কথা বলছি। সেদিন বলল চল কাল রাতে ডিনারে বসি ভালো কোনো একটা ক্লাবে। আমি মাথা নেড়ে দিলাম, যদিও ফ্লাইটের টিকিটটা আমার কাল রাতেই। বন্ধুত্ব রাখতে নিজেরটাকে নাকি মাঝে সাঝে বিসর্জন দিতে হয় মেনটেনেন্স হিসাবে, তাই দিলাম। মনে মনে বললাম মেনটেনেন্স ইজ অলওয়েজ লেস কস্টলি দেন রিপেয়ার। শহরের নামী ক্লাবের মেম্বার তুহিনদা। একটা উচ্চতায় উঠলে এটা নাকি তার একটা স্টাইল অথবা স্ট্যান্ডার্ড মেনটেন। আমার ধরুন আবার অন্য কোনো স্পেসিফিক প্লেসে নিজেকে না বেঁধে ভিন্ন ভিন্ন প্লেসে স্বাদ নেওয়াটাই বরং ভালো। তুহিনদা একদিন ইয়ার্কি করে বলেছিল আমাকে, তাহলে তোর কথা মতো একই বউ না রেখে মাঝে মাঝে পাল্টানো ভালো। আমি মনে মনে বললাম কোন পুরুষ না মনে মনে তা চায়, ভাবে একজন বকুনি দিলে অন্য একজন এসে আদর করবে কোন। তুহিনদা ঘুরিয়ে বলে প্র্যাকটিক্যালি একজন ধরে রাখবে আরেকজন পেটাবে, এটাই বাস্তব, বুঝলি। তুহিনদার কথায় মনের ভারিক্কি কাটলো অনেকটা। অনেক দিন পরে একবার হাসলাম হা 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 করে, ছোটবেলার নিচুতার মতো উচ্চতা থেকে হঠাৎ করে নেমে এসে। আমাদের পেশায় আবার প্রাণ খুলে হাসা বারণ। বাড়ির বউ থেকে শুরু করে অফিসের ক্লার্কও ব্যক্তিত্বহীন বলে ব্যঙ্গ করবে মনে মনে। সমস্যাটা এটা। তাছাড়া লাফিং ক্লাবে যোগ দিয়ে হা হা হো হো করা আমার ব্যক্তিত্বের বাইরে। আজ ডিনারের টেবিলে বসে তুহিনদাকে বললাম, মেয়ে দুটোর একটাকেও আমাদের লাইনে আনলে না? আরে ভাই, আনবো বললেই আনা যায়? আজকালকার বাচ্চা এসব প্রতিটি কথায় যুক্তি দেয়। তোর বৌদিকে জিজ্ঞেস কর। এবার দেখি করুণা বৌদি মুখ কুচকে বলছে, আমাকে আবার এসবের মধ্যে জড়াও কেন? যা হবার তা হবে। সাইকোলজি অফ এভরি হিউম্যান বিইং ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। আমি ঘুরিয়ে বললাম, বুঝিয়ে বললে মানবে না কেন বৌদি? আরে ভাই, বড়টাকে বলেছিলাম ইঞ্জিনিয়ারিং পড়, বাবার লাইনে আসতে পারবে। বড় মেয়ে মুখের উপর বলে দিল, এই যে তোমরা বলো ছেলে মেয়েকে নিজের চয়েস মতো বাড়তে দেওয়াই ভালো, তাহলে এরকম ব্ল্যাকমেল কেন? সেই করুণা বৌদি, টকটকে দুধে আলতা রং, মুখটার দিকে তাকালে দুবার ঘুরিয়ে তাকাতে ইচ্ছা করে। সেই মহিলার কি হাল আজ, এত মোটা হয়েছে আর পা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমে যাচ্ছে, দেখলে মায়া হয়। সেই তুলনায় রাজলক্ষ্মী নিজেকে গুছিয়ে রেখেছে। কে বলবে 50 পের হয়েছে গেল বছরে। মেয়েদের কথা বলতে বলতে তুহিনদার চোখ দুটো ছলছল করে উঠছিল মাঝে মাঝে। আমি বললাম, এখনও এত ইমোশনাল আছে দেখছি, দেখে বোঝা যায় না তোমাকে বাইরে থেকে। তুহিনদা দেখে এবার গড়গড় করে বলে চলল, মনোজ, এই যে আমি বাবা মাকে সাথে রেখেছি, ওদের শারীরিক সামান্য অসুবিধায় ডাক্তারের কাছে নিয়ে যাই, সারাক্ষণ পাশে পাশে আছি। বড়টা দেখো পেরুতে সেটেল করলো, বুকের একদিকে লাংসটা মনে হয় কোলাপস হয়ে গেল আমার। উপরন্তু ও হোয়াটসঅ্যাপে কল করে বলে, বাবা আজকের দুনিয়াটা ডিজিটাল স্যাটেলাইটে জমানে কেমন হাতের মুঠোয় এসে ধরা পড়েছে না গো। দেখো দূরকে দূর বলে মনে হয় না, এই তো দেখো মনে হয় যেন আমি তোমার পাশেই আছি। আমি ওর তালে তাল মিলিয়ে বলি, ঠিক তো ঠিক তো। আবার মনে মনে বলি, এসব মুখের কথা। পেরু এখান থেকে 22 ঘন্টা প্লেনের জার্নি, তাও উড়ে আসবো বললেই আসা যায় না, খরচাও আছে। বাবার উদাসীনতা দেখে মৌমিতা বলে, বাবা তোমার এরকম উদাসীনতা ভালো দেখায় না, এমন করো যেন আমরা তোমাকে ভালোবাসি না। এরপর তুহিনদা বলে চলে, আর কি বলবো বল মনোজ, এটাই বাস্তব। বড় মেয়েটা এত দূরে আছে, তাতে আমার এত কষ্ট হয় জেনেও ছোট মেয়েটা ইউকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওখানে নাকি ডাক্তারি শাস্ত্রটা আরও অনেক উন্নত। আমি সেদিন মনে মনে রেগে উঠেছিলাম, কিন্তু কাউকে কিছু বলতে পারি না, বুঝলি, কাউকে প্রকাশ করতে পারি না, এমনকি তোর বৌদিকেও না। ও আবার সাইকোলজির চ্যাপ্টার টেনে বলবে, মানুষের জীবনের স্রোত প্রায় নিজের আওতার বাইরে, সে স্রোতে গতিরোধ করার বৃথা চেষ্টা বোকামির নামান্তর মাত্র। আমি এসবের মধ্যে নেই। আমি ঘুরিয়ে বললাম, তুহিনদা এত ভেবো না তো, যাদের ছেলে মেয়ে নেই তারা কি বেছে নেই ঠিক মতো করে?
যাদের নেই তাদের ব্যাপারটা পুরোপুরি আলাদা, জানিস। থেকেও না থাকার যন্ত্রণাটা যে কী তা যার হয় কেবল সেই বোঝে মনোজ। ধর ছোটো মেয়েটা চলে গেল ইউকে, আমার হার্ট অ্যাটাক হলো, আমি তো বাড়িতেই মরে যাবো রে। আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার মতো কেউ তো নেই আশেপাশে। জিউস কোকো ওরা যদি পারতো, ওরা মনে হয় নিয়ে যেত আমাকে। নিজের সন্তানের একজনও থাকবে না পাশে, ভাবলে মনটা কেমন ভেঙে ওঠে আমার, জানিস। এত উচ্চতায় থেকেও করুণাবোধ এবার রেগে ওঠে। তোমার দাদার বুড়ো বয়সে দেখলে কেমন ভীমরতি হয়েছে, কেমন কথা বলছে। আমি তো কত করে বলি ওদের জীবন ওদের মতো করে বাঁচতে দাও, তুমি তোমার জগৎ নিয়ে থাকো। আবার কবিতা লেখা শুরু করো, তবলা বাজাও, কে শুনে কার কথা। হঠাৎ শুভমিতার ফোন বেজিংয়ের মেডিকেল কলেজের হোস্টেল থেকে। বাবা, আমার বার্মিংহামে গাইনি অঙ্কতে হয়ে গেছে জানো, সামনের মাসেই চলে যাব। জীবনের স্বপ্নটাকে হাত দিয়ে ছোঁয়ার মতো ব্যাপারটা না বাবা, ঠিক তোমার মতো উচ্চতায়। ঠিক ঠিক কি না বলো না, বলো। নমস্কার।